সম্প্রতি বাংলাদেশ বার্ড ক্লাব এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশনের উদ্যোগে উপকূলীয় অঞ্চলে পাখি শুমারি করা হয়েছে এবং এই উপলক্ষে আমরা আজকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি এবং তাতে আমাদের আজকে অতিথি যারা আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমি আমার বাদিকে বসা আছেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনামাল হক, তারপরে আছেন সারা এসকেলিনেন এবং তারপরে আছেন তারেকনু, আর আমার ডান দিকে আছেন গোলভেন ডি কেরকারিও এবং স্টেফেন কৌডুপম্যান। ইনাম ভাই, পাখি শুমারি কেন করা হয় এবং কবে থেকে আমাদের বাংলাদেশে এই পাখি শুমারি শুরু হয়েছে? পৃথিবীতে যেটা শুরু হয়েছে ৮০ শতকের প্রথম দিকে, তখন থেকেই বাংলাদেশে এটা করা হচ্ছে। আমি ৯৪ সালে এটাতে যোগ দিয়েছিলাম। পরে ২০০০ সাল থেকে আমি এটার জাতীয় সমন্বয়কারী হিসেবে কাজ করছি। আমরা যেটা শুরু করেছিলাম, আমাদের দেশেও এরকম অনেক স্বেচ্ছাসেবক এতে যোগ দিয়েছে এবং এই যে বিদেশ থেকেও প্রায়ই অনেকে এসে যোগ দেন। বিদেশ থেকে আসলে সুবিধে যে আমাদের দেশের অবস্থাটা ওনারা জানতে পারেন, এই নতুন একটা দেশ দেখতে পারেন, আবার তাদের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এভাবে আমরা অনেক বিদেশি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং পাখি গণনা করেছেন। এবার আমরা ৩ জন বিদেশিকে পেয়েছি। গুলভেন ছাড়াও এবার একজন অভিজ্ঞ পাখি দর্শক এসছেন, স্টেফান, ফিনল্যান্ড থেকে। উনি অনেক পাখি চেনেন এবং অনেক দিন ধরে পাখি দেখছেন, ফলে ওনার অভিজ্ঞতার সুবিধাটা আমরা পেয়েছি। অনেক কিছু ওনার থেকেও আমরা জানতে পারছি। এইভাবে আমাদের এই পাখি গণনা, যেটা সত্যিই পাখির কি অবস্থা বিশ্বব্যাপী সেটা জানার জন্যে এই কাজটা শুরু হয়েছিল, কিন্তু এখানে সেটা ছাড়াও একটা নতুন কিছু হচ্ছে। সেটা হলো এই যে পৃথিবীর বিভিন্ন দেশের পাখি দর্শকদের মধ্যে একটা মেল বন্ধন তৈরি হচ্ছে, যেটা যেমন স্টেফান এলেন প্রথমবারের মতো বাংলাদেশকে কোনোদিন উনি দেখেননি, পাখি তাকে টেনে এনেছে এবং আমি আশা করি এই পাখির মাধ্যমেই উনি আজীবন বাংলাদেশের বন্ধুই থাকবেন। এনাম ভাই, এই যে পাখি শুমারি, এই পাখি শুমারিটা কিভাবে করা হয় এটা একটু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথম কথা হলো, লোকের মনে কিন্তু প্রশ্ন আসে প্রথমে যে পাখি আবার গোনা যায় নাকি, কিভাবে গুনবো? একটা পাড়ায় কয়টা চড়ুই আছে, কয়টা কাক আছে, কেউ কি গুনতে পারবে? ফলে মানুষ প্রথমেই ধরে নেয় আমরা বোধহয় পাখি সঠিকভাবে গুনতে পারছি না, বলছি, কিন্তু আসলে করা যায় না। কিন্তু জলচর পাখি গোনা যায় এবং খুব ভালোভাবে গোনা যায়, কারণ ঠিক কাক চড়ুইয়ের মতো জলচর পাখি এরকম ওড়াউড়ি করে না। জলচর পাখিকে যেহেতু সারাদিন খেতে হয়, তারা ছুটোছুটি করলে একে অন্যের জায়গায় যে মারামারি করলে পরে তাদের জীবন টিকবে না। ফলে জলচর পাখি বিশেষ করে শীতে খুবই স্থির থাকে। যদি গণনার কাজে আমরা ঢুকে বিরক্ত না করি, তাহলে কিন্তু সে সারাক্ষণ স্থির জলে বসে থাকবে। পানিতে বসে থাকলে দূর থেকে স্পষ্ট দেখা যায়, বিশেষ করে আমাদের বাইনোকুলার আছে, টেলিস্কোপ আছে, দেখে গুনে ফেলা যায়। কিন্তু হাজার পাখি থাকলেও গুনে ফেলা যায়, যেটা লোকের কাছে একটা রহস্যজনক মনে হতে পারে। কিন্তু ধরুন এই যে ছবিটাতে আমাদের পিছনে যে ছবি রয়েছে, এখানে যত পাখি আছে এগুলো গুনে ফেলা যাবে, কিন্তু খুব সহজেই একজন একদিক থেকে আরেক দিকে গুনে যেতে পারে। এই পাখিগুলো প্রকৃতিতেও এইরকমই থাকে, বসে আছে। আমরা তাকে বিরক্ত না করে দূর থেকে টেলিস্কোপ দিয়ে অথবা বাইনোকুলার দিয়ে একদিক থেকে আরেক দিক পর্যন্ত গুনে যেতে পারি। যদি ২-১ হাজারের মধ্যে হয় তো একেবারে সত্যি ১-২ করে গুনে ফেলতে পারি। যদি ১০,০০০ পাখি এক জায়গায় হয়, যেটা এখন প্রায় হয়ই না, খুব কম জায়গাতেই আমরা পাই, কিন্তু অধিকাংশ জায়গায় থাকে না, আমরা ১-২ করে গুনে ফেলতে পারি। যদি ১০-২০ হাজার পাখি এক জায়গায় থাকে, তাহলে এইভাবে গোনা সম্ভব নয়। ফলে আমরা ভাগ করে নিয়ে এক জায়গায় গুনে অন্য জায়গাটা ওর ডেন্সিটি ঘনত্ব একই থাকলে, সমমানের ঘনত্ব থাকলে আমরা ধরে নিই যে সংখ্যাটা ওখানেও এইরকম, এইভাবে গুণ করে নিতে পারি। কিন্তু এই গণনার কাজে শুধু ১-২ গুনতে নামতা জানলেই গণনা যায় না। গোনার সমস্যাটা হলো পাখিটা চেনা। প্রথমে পাখি যেহেতু মিলেমিশে থাকে, নানান প্রজাতির পাখি এক দলে থাকে, ফলে গোনার আগেই কিন্তু চিনে নিতে হবে কোনটা কি পাখি এবং আলাদা করে গুনতে হবে। সেই জন্য এই যে যত লোক গণনার জন্য এসছেন, সবাই কিন্তু
পাখি বিশেষজ্ঞ, মানে পাখি দেখেই চিনতে পারেন যে এটা কোন পাখি। একই জায়গায় হয়তো 5 প্রজাতির হাঁস বসে আছে, আপনাকে গোটাটা গুনলে তো হবে না, প্রত্যেক প্রজাতিকে আলাদা আলাদা করে গুনতে হবে। তাহলে গণনার জন্য প্রথমেই যেটা দরকার, যে দক্ষতাটা দরকার, সেটা হলো পাখি চেনা। পাখি দেখেই অস্পষ্ট, সূর্যের আলো ঠিকমতো পড়েনি, অনেক দূরে রয়েছে, তার মধ্যেও চিনে ফেলা, অল্প একটু দেখেই বুঝে ফেলা যে কোনটা কোন পাখি। এটা যারা করতে পারেন তারাই গুনতে পারেন। সেই জন্যই আমরা এই ধরনের লোক আনি, যারা পাখি দেখেই, এক দলের মধ্যে অনেক প্রজাতির পাখি মিশে আছে, কিন্তু দেখেই বলতে পারবেন যে কোনটা কোন পাখি এবং আলাদা আলাদা করে গুনে নিতে পারবেন। আর এই পাখিগুলো যখন খায় তখন তো ওরা, জলচর পাখিগুলো একসাথে দলবদ্ধভাবে বসেই তো খাওয়া দাওয়া করে। অধিকাংশ জায়গায়, অনেক সময় ছড়িয়ে যায়, যেমন আমাদের লো টাইড, মানে ভাটাতে পাখিগুলো ছড়িয়ে যায়, কিন্তু যেই জোয়ার আসে, জোয়ারের পানি উঁচু হয়ে গেলে এরকম এক জায়গায় চলে আসে, তখন গোনা আরো সহজ। তাদের কাছে এক জায়গায় পেলাম, একবারে গুনে ফেললাম। ভাটাতে ছড়িয়ে গেলে তখন গুনতে সময় বেশি লাগে, খুঁজে বের করতে হয়। কিন্তু অধিকাংশ সময় তারা দলবদ্ধভাবে পাওয়া যায় এবং স্থির পাওয়া যায়, মানে খুব ওড়াউড়ি কিন্তু করে না। আপনি এবার দেখেছেন যে পাখি খুব বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায় না। আপনাকে অনেক ধন্যবাদ ইনাম ভাই। আমি একটু গোলবানের সাথে কথা বলবো। গোলবান, you have been coming here for last few years, and also you used to live in Bangladesh. So what do you think about this bird census, the bird census you are doing and coming and going to the coastal area? What do you think about this? Well, first thing that I found it a great privilege, thanks to my friend Enam, to come for the third time to make this bird census in the Bay of Bengal. This was often very impressive for the number of birds. You can see many of them coming from far away, from the north, Siberia, and very beautiful sights, very impressive. And each time, however, I came, as I said, 3 times. Each time it's a new pleasure to see this wonderful abundance of migratory birds, and that's my first thinking about the whole trip. So in this trip, the birds you have seen in the coastal area, what do you think, that the birds are increasing or decreasing, these migratory birds? Of course, in this kind of thing, it's always a question of impression. Now we count, of course, but it will vary from one species to the other one, and it's not always easy to know whether it's a question of chance, that for some reason a big flock would have been to a place where by bad luck we will not have been, or this kind of thing. So my feeling as a whole, I have not seen compared very precisely the figures after compared the first census to this one, but as a whole I didn't have the feeling of a big change in the abundance of bird. Maybe for some species like cormorants or this kind of species, but in general not too much. And about this journey, the journey you are doing, it's a little hard for people like you when you are coming from a developed country. So when you go through this kind of journey, what do you think, that should we improve this kind of tour to a level where people can more participate? I liked the very simple way it was done, and very efficient in the same time. Of course, to be frank, it was a little bit hard for me to sleep on on the board, on the wood of the. But it was trying to have a little bit the experience of the fishermen we were together. So it was a nice experience. Let me go to Stefan. You have been watching the birds for last 4 decades, right? Yes, since I was a little kid. I don't remember. I started maybe at 7 or something. This is your first trip to Bangladesh, and how do you feel? I mean, how do you feel about the birds you have seen? How many varieties you have seen here, which you did not see earlier? So good numbers of many birds.
I didn't know what to expect. My very good friend Ono invited me to come here 2 years ago, and first I thought that, no thank you, Bangladesh, it's not a touristic place, I don't know, can I go there? But then I realized that this is a new, unique experience to come here, because very few people, Europeans, Berbers have ever done this trip, and I was very curious to find out how this Bangladesh Delta is, because it's it's well known that there are a lot of birds that spend the winter here. So I said yes, thank you, and I joined this trip, and it was a really nice experience, I must say. The food we take here, that's little spicy and not the way you take in your home country. Did you have any problem about having the food? No, I was a little bit afraid that I will have some stomach problem, but I haven't got anything, and I'm starting to get used to this food. So I think I have, after this, where is the nearest restaurant, that Bangladeshi restaurant in my home? I need more of this food. So now you love this food? I love this food, yeah. Okay, Stephen, thank you. Let me go to Sarah. This is your first trip also, and you are the youngest among us in this trip. Yes. How did you like this, the trip, what you went through in last, I think you were there for last 7 days. Have you ever been to this kind of trip before? No, this is also the first time for me to experience nature so close and follow different species. Of course, we saw a lot of life in the water, we saw a lot of life on the ground, and also a lot of life in the air. So I have been very impressed about the Bangladeshi nature. You catch a cold little yes, bit I during that trip, right? Catch the cold, but luckily I was not alone, so I had many companions on this area too. So it was a relief as well, and we had a very good journey together, and we became nearly like one family on board. Okay, so do you like to come back again? Yes, I would definitely consider coming back, and I think every time I would make this journey and trip, I would learn something new and find something interesting. Okay. So the birds you have seen in the coastal area, what do you think? It's more birds than Finland here? Oh, well, that's a bit difficult question for me, but of course I find more different species like the bee-eater and more colorful birds, which I liked a lot. I believe that the food you had also on the boat, you like that? Yes, it takes time to get used to, but like Stefan, I think we can go together and enjoy some Bangladeshi food in some Bangladeshi restaurant, or visit some of our friends in home country who real Bangladeshi ladies. Is there any restaurant near your home country or in the home? Yes, there is, and of course we have some friends who are Bangladeshi, and the ladies are the best cooks, and home food is always the best. Okay, all right, let's go to Onu. Onu, আপনি তো আছেন অনেক দিন ধরে ফিনল্যান্ডে এবং বাংলাদেশে আসছেন প্রবলি রেগুলারলি। তো এই যে আপনি যাচ্ছেন কোস্টাল বেল্টে, কোস্টাল এরিয়াতে, উপকূলীয় পাখির যে শুমারি হচ্ছে এবং তাতে অংশগ্রহণ করছেন, তাতে আপনার কি মনে হয় যে এই পাখি যা পাখি ছিল আগে এবং এখন, তাতে কি কোনো ভেরিয়েশন পাচ্ছেন, যে নতুন পাখি আসছে কি এখানে, অথবা কিছু পাখি কি কমে গেছে, এরকম কি মনে হচ্ছে আপনার? প্রথমে যেটা মনে হয়েছে এবার, যে পাখির সংখ্যা কমছে। আমি যদি প্রতি বছর এটা করতে পারতাম, যেমন এনাম ভাই করছেন গত 15 বছর ধরে, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে কোন বছর কোন ধরনের পাখি কমছে। যেমন হয়তো খুব বিরল প্রজাতির একটা পাখি বেশি আসলো, তাতে হলো বাংলাদেশে একটা নতুন প্রজাতির পাখি আসলো, আমাদের সংখ্যাটা আরেকটু বাড়লো, বাংলাদেশে এত প্রজাতির পাখি পাওয়া যায়। কিন্তু সেটা কিন্তু একটা বা দুটো হচ্ছে। কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে পাখির সংখ্যা সব ধরনের মিলে আসলে কমছে কিনা। সেই হিসেবে আমার বলতে হবে পাখির সংখ্যা আমার অল্প অভিজ্ঞতায় যে কমছে, এবং সম্ভবত এটা ক্রমাগতভাবেই কমছে। আচ্ছা, বিশেষ করে আমাদের ট্যুরের মাঝখানে, আমাদের এই ভ্রমণের সময় এক পর্যায়ে আমরা কালোলেজ জৌরালির একটা খুব বড় দল দেখেছিলাম, সম্ভবত এখানে 1000 দশেক ছিল।
তো এটা দেখে আমরা সবাই খুব উল্লসিত যে এত পাখি। তো ওই সময় এনাম ভাই বললেন উনি যখন এটা প্রথম করেছিলেন এই ধরনের পাখি শুমারি প্রায় 20 বছর আগে উনি নিজের ভ্রমণের জন্য, তখন সম্ভবত এই ধরনের পাখি 20 গুণ বেশি ছিল। তো 20 বছরে যদি 20 গুণ কমে যায় এটা অবশ্যই আশঙ্কার কথা, এবং আমরা বুঝতে পারি যে পাখির সংখ্যা ক্রমাগত কিন্তু কমছে। খুবই আশঙ্কাজনক তাহলে এই সিচুয়েশনটা। আপনার কি কোনো সাজেশন আছে যে এ ব্যাপারে আমাদের কি করা উচিত? আমরা তো এইবার যে পাখিগুলো নিয়ে আমরা কথা বলছি মূলত এগুলো কিন্তু জলচর পাখি, জলচর পরিযায়ী পাখি, যেগুলো আমাদের দেশে আসছে অন্য দেশ থেকে। সেই পাখিগুলো ওই দেশেই ডিম ফোটায়, বংশবৃদ্ধি করে, তারপর তারা আমাদের দেশে আসে শীতকালীন সময়। তা আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করতে পারি যে শীতকালীন যে সময়টুকু তারা আমাদের দেশে থাকে, যে অঞ্চলে থাকে, তারা যেন মোটামুটি নির্বিঘ্নে থাকতে পারে, তাদের শিকারটা যেন বন্ধ হয়। এখনো শিকার হচ্ছে বাংলাদেশে, অনেক জায়গায় অনেকভাবে হয়। আর বিশেষ করে তাদের চারণ ক্ষেত্র যেখানে তারা খাবার খায় সেটা যেন আমরা মোটামুটি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে পারি। অবশ্যই খুব কঠিন কাজ, তারপর যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে সম্ভব হয়। আমি এনাম ভাইয়ের কাছে আবার ফেরত আসি। এনাম ভাই, আপনি তো অনেক লম্বা সময় ধরে যাচ্ছেন এই পাখি শুমারিতে এবং উপকূলীয় অঞ্চলে এবং অন্য জায়গায়ও যাচ্ছেন। তা আমাদের এই পাখি, যে এই পাখিগুলো আমাদের দেশে আছে এবং ঘুরে ঘুরে আসে শীতের সময়, আবার অন্য সময় চলে যায়, আবার ফেরত আসে, এই পাখিগুলোকে রক্ষা করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিলে মনে করেন যে আমরা এই পাখিগুলোকে রক্ষা করতে পারবো এবং যা কমেছে তার থেকে যাতে আর না কমে সে ব্যবস্থাটা নিতে পারবো? আমরা আজকে জলচর পাখির কথা বলছি। তো জলচর পাখির ভেতরে একটা বড় অংশ পরিযায়ী, কোনো এক দেশে সারা বছর তারা টিকে থাকতে পারে না। তাদের বহু দেশ, হয়তো 20টা দেশ 30টা দেশে মধ্যে যাতায়াত করতে হয়। তাদের খাবার যেমন, তাতে সারা বছর কোনো দেশেই এই খাবারটা থাকে না। ফলে তাদের এক দেশ থেকে আরেক দেশে যেতে হয়, তাপমাত্রার কমা বাড়ার সাথে সাথেই মৌসুম পরিবর্তনের সাথে যেতে হয়। তার মানে এদের রক্ষার জন্যে কোনো এক দেশের উদ্যোগ ফলপ্রসূ হবে না, সব দেশ মিলে করতে হবে। এই জন্যেই এদের এই যে যাতায়াতের পথটাকে বলে ফ্লাইওয়ে। এই ফ্লাইওয়েতে যত দেশ আছে সবাইকে একসঙ্গে সংঘবদ্ধভাবে উদ্যোগ নিতে হয়। এই জন্য একটা ফ্লাইওয়ে পার্টনারশিপ কাজ শুরু হয়েছে, বাংলাদেশ তার ভেতরে যোগ দিয়েছে। সবার সঙ্গে একসঙ্গে বসে কাজগুলো করতে হবে। এটা হলো অধিকাংশ জলচর পাখি, যেটা ধরুন বাংলাদেশে আসে, কেউ আবার বাংলাদেশ থেকে আরও দক্ষিণে চলে যায়, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, এবং অনেকেই শেষ পর্যন্ত উত্তরে চলে যায়, মঙ্গোলিয়া, সাইবেরিয়া, এইসব জায়গায় যে ডিম পাড়ে। এই সমস্তটা পথেই তাদের রক্ষার চেষ্টা করতে হবে। কিছু সংখ্যক জলচর আছে যারা বাংলাদেশে স্থায়ী বসবাস করে, তাদেরকে আমরা এককভাবে উদ্যোগ নিতে পারি রক্ষা করার জন্য। আমাদের এই বাংলাদেশের এই পাখি সংরক্ষণের একক উদ্যোগের মধ্যে পড়ে যে যেই সংকীর্ণ জায়গায় এরা শীতে থাকে, উভয় দলেরই পাখি, যারা পরিযায়ী এবং যারা স্থায়ী বসবাস করে, সবাইকে কিন্তু শীতে অল্প জায়গায় থাকতে হয়। যেহেতু জলচর, জল কমে যায়, পানি কমে ছোট হয়ে যায়, তো শীতের সময় বিল সব শুকনো, ফলে যেখানেই পানি আছে সেখানে অনেক পাখি একসঙ্গে এসে পড়ে। ওই জলাশয়গুলো রক্ষা করতে হবে। বিশেষ করে শীতের সময় দেখতে হবে যেন কোনো মানুষ ওটাকে কলুষিত না করে, ওখানে বিষ প্রয়োগ না করে, ওখানে পাখি শিকারের চেষ্টা না করে। এবং তার চাইতে ভয়ঙ্কর একটা কাজ সম্প্রতি শুরু হয়েছে, ওইখানে হাঁস মুরগির খামার প্রতিষ্ঠা করা। তাতে হয় কি, রোগটা ছড়িয়ে যায় গৃহপালিত থেকে বন্যপ্রাণীতে, বন্যপ্রাণীতে থেকে গৃহপালিত প্রাণীতে। এটা আমাদের জন্য একটা খুবই বড় ঝুঁকি, এবং জাতিসংঘের FAO এটা নিয়ে বহু কাজ করছে। এই কাজগুলো আমাদের এখনই করতে হবে। এই বাংলাদেশে কিছু উদ্যোগ শুরু হয়েছে, কিন্তু অনেক কাজ আমাদের করার রয়েছে। আপনারা তো বার্ড ক্লাব থেকে যে কাজগুলো করছেন, এর পাশাপাশি সরকারি উদ্যোগও কি দরকার না? এই ক্ষেত্রে সরকারও কিছু করা উচিত নয় কি? কারণ যেসব এলাকা আমরা গিয়েছিলাম আপনার এই উপকূলীয় অঞ্চলে, তো সেই সব জায়গায় অনেক চরই কিন্তু দেখা গেছে যে সেখানে কোনো বসতি নেই, আবার অনেক চরে বসতি আছে। এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন যে এই চরগুলোকে রক্ষা করার ব্যাপারে, যে চরে যাতে বসতি না হয় এবং সেখানে যাতে এই পাখির বিচরণ যেন অবাধে হতে পারে, সেই ব্যাপারে কি কিছু আপনি কোনো সাজেশন দিবেন আমাদের সরকারকে? হ্যাঁ, আসলে তো সরকারই তো মালিক। সরকার অর্থাৎ জনপ্রতিনিধি, সরকার তো জনগণেরই প্রতিনিধি। এই জায়গাগুলো কিন্তু জনগণের, কোনো ব্যক্তিগত মালিকানা তো নয়। যেখানে পাখিগুলো আছে, যেই জলাশয়ই বলুন না কেন,
দুই একটা পুকুরে তো আর পাখি অনেক সংখ্যায় নেই। পাখি যেখানেই আছে সেগুলো সমস্ত জনগণের সম্পত্তি, অর্থাৎ সরকার ওইটা রক্ষা করার দায়িত্বটা কিন্তু পুরোপুরি সরকারের। সুতরাং সরকারকেই এই কাজটা করতে হবে। আমরা তো শুধুমাত্র দেখিয়ে দিতে পারি, বলতে পারি, আবেদন করতে পারি, কিন্তু কাজটা তো সরকারের। সরকার করছেনও কিছু কিছু, শুধু এই যে অনেক কাজ করার রয়েছে এবং ঠিক ওই রকম শক্ত হাতে কিন্তু ধরা হয়নি এখনও। কারণ আমাদের বন্য প্রাণী নিয়ে সরকারি যে বিভাগ রয়েছে সেই বিভাগগুলোই অত শক্তিশালী নয়, কারণ এই বিভাগ ছিলই না এককালে, সম্প্রতি কেবল করা হয়েছে। এটাও বন বিভাগেরই একটা অঙ্গ মাত্র। বন্য প্রাণী, বন্য পাখি একটি বন্য প্রাণী। তো ফলে এই রক্ষা করার জন্য যে দায়িত্ব যার উপরে দেয়া হয়েছে সেটা হলো বন বিভাগেরই একটা উপবিভাগ বন্যপ্রাণী। ফলে এই উপবিভাগটা কেবল গড়ে উঠছে, এখনো শক্তিশালী হয়নি। ফলে সরকারি উদ্যোগ কিন্তু আমি বলবো দুর্বলই রয়ে গেছে, কারণ আমাদের প্রতিষ্ঠানটি দুর্বল। আমি আশা করব যে এই প্রতিষ্ঠানটিও শক্তিশালী করবে সরকার এবং এই সংরক্ষণের কাজটাও তাতে শক্তিশালী হবে। এই পাখি শুমারির পাশাপাশি আর কি করা যায় এ ব্যাপারে? পাখি শুমারি তো কেবল একটা বেসিক মৌলিক জিনিস। আপনি সংখ্যাটা জানতে পারলেন, শুধু জানতে পারলেন কমছে না বাড়ছে, কিন্তু সেটা তো শেষ নয়, সেটা কেবল শুরু। যে পাখিগুলো কমে যাচ্ছে তার জন্য তো কিছু করতে হবে। পরের কাজটি হলো তাদের রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া। পদক্ষেপের মধ্যে প্রথমেই আসে যে যে জায়গাগুলো তারা ব্যবহার করছে সেটাকে সংরক্ষণ করা, এবং তা করতে গেলেই কিন্তু আবার মানুষকে জানাতে হবে, কারণ সেই জায়গাগুলো মানুষও তো ব্যবহার করছে। এই যে পাখি এবং মানুষ একই জায়গা যে ব্যবহার করবে একে অন্যের ক্ষতি না করে, সেই ব্যবস্থাটা করতে গেলে প্রথমেই মানুষকে জানাতে হবে। এই জানানোর কাজটা আপনারা আমাদের চাইতে ভালো করেন, এবং এই জন্যেই প্রকৃতি ও জীবন এবং বাংলাদেশ বার্ড ক্লাবের এই যৌথ উদ্যোগটা বেশি ফলপ্রসূ বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ এনাম ভাই। আই উড লাইক টু থ্যাংক ইউ গুলবার্ন, স্টেফান, সারা, অনু, এনাম ভাই। আপনারা কষ্ট করে এসেছেন এবং এই পাখি শুমারির ব্যাপার নিয়ে আমরা কথা বললাম। দর্শক মণ্ডলী, যারা আজ এখানে ছিলেন তাদের মধ্যে ফ্রান্স থেকে এসেছিলেন গুলবেন, স্টেফেন এসেছিলেন ফিনল্যান্ড থেকে, সারা এসছেন ফিনল্যান্ড থেকে, অনু এসছেন ফিনল্যান্ড থেকে, আর এনাম ভাই আমি বাংলাদেশেরই লোক। আমরা সবাই কিন্তু গিয়েছিলাম এই পাখি শুমারিতে। পাখি শুমারির ব্যাপারটা কিন্তু খুবই একটা জরুরি ইম্পর্টেন্ট ম্যাটার, কারণ আমাদের দেশে এই যে পাখিগুলো আসছে, এই জলচর পাখি, এই পাখিগুলো প্রতি বছর কি একই রকম আছে না কমে যাচ্ছে, এটা কিন্তু জানা খুবই জরুরি, কারণ এরা কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। সুতরাং এই গণনাটা কিন্তু খুবই জরুরি। তা আমি আশা করব আমাদের দেশের যারা প্রাইভেট সেক্টরে আছেন এবং বাংলাদেশ সরকারে যারা আছেন তারা সবাই এ ব্যাপারে সাহায্য করবেন, যাতে আমাদের বিদেশ থেকে যারা আসছেন তারা যেন একটি সুন্দর পরিবেশে এবং ফ্যাসিলিটির মাধ্যমে এই কাজটি করতে পারেন। কারণ আমাদের দেশের যেই পাখি গণনার যেই এখন যে অবস্থা, তাতে কিন্তু খুবই একেবারেই মানে কঠিন একটা অবস্থার মাঝখান দিয়ে কিন্তু এই গণনার কাজটা করতে হয়। এই ফিশিং ট্রলারে করে গণনার কাজ করা এটা খুবই একটি কষ্টকর এবং বেশ কঠিন একটি ব্যাপার। তো আমি আশা করব আমাদের প্রাইভেট সেক্টর এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সবাই এগিয়ে আসবেন, যাতে আমরা এই পাখিগুলোকে ধরে রাখতে পারি এবং এদের সংখ্যা যাতে না কমে সে ব্যবস্থা নিতে পারি। আসুন আমরা এই প্রকৃতিকে রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসি এবং সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।